হ্যালো বন্ধুরা, আজ আমরা এক গুরুত্বপূর্ণ টপিক কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। এটা এতই গুরুত্বপূর্ণ কারণ আমি বলছি, তোমরা কতগুলো ন্যাচারাল ফেনোমেনা দেখো, যেমন গরমকালে দই তাড়াতাড়ি টক হয়ে যায়, বা তোমার বর্ষাকালে মোর্চা তাড়াতাড়ি ধরে লোহাতে। সুতরাং এগুলো কীভাবে হয়? রাসায়নিক গতিবিদ্যার জাদু হচ্ছে এখানে। আসলে রাসায়নিক গতিবিদ্যায় ঠিক করে দেয় কোন কেমিক্যাল রিঅ্যাকশনটা তাড়াতাড়ি হবে, কোনটা স্লো হবে। যেমন আমি আরও কিছু উদাহরণ বলছি, যেমন ধরো অ্যাসিড, সাপোজ HCl এর সাথে NaOH এর রিঅ্যাকশন দেখবে একদম কয়েক সেকেন্ডের ভিতর হয়ে যাবে। আর এইদিকে তুমি অ্যাসিড দিয়ে বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট যখন ফেলবে তখন কয়েক ঘন্টা লেগে যাবে। তাহলে এইগুলো সব কিন্তু ডিপেন্ড করে এই কেমিক্যাল গতিবিদ্যার উপর। চলো, আজ আমি একদম খুব বেসিক থেকে একদম, যারা আজ মানে নতুন প্রথমবার কেমিক্যাল কাইনেটিক্স পড়ছো তারাও সুন্দরভাবে বুঝতে পারবে। আর এইটা আমি এতই বেসিক থেকে একদম প্রিমিয়াম লেভেল, যেমন যারা নিটের প্রিপারেশান নিচ্ছ, যারা JEE প্রিপারেশান নিচ্ছ, তারাও এটা করতে পারবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড করছো বা যারা CBSE বোর্ডে পড়ছো, তাদের তো কোনো চিন্তাই নেই, তারা একদম সুন্দরভাবে বুঝতে পারবে, প্রতিটা টপিক বুঝতে পারবে। আচ্ছা, কী কী টপিক রয়েছে এর ভেতর? কিছু একদম বেসিক বেসিক, যেমন রেট অফ রিঅ্যাকশন কাকে বলে, বা কেমিক্যাল মানে কখন ডিসঅ্যাপিয়ার হচ্ছে তার রেটটা কী হবে, যখন অ্যাপিয়ার করছে তার রেটটা কী হবে, এগুলো সব পরীক্ষায় আসে। অর্ডার কী, মলিকুলারিটি কী, তাদের ভিতর ডিফারেন্স কী, এইসব জিনিসপত্রগুলো তোমরা জানতে পারবে। এছাড়া এনার্জি আরএনএস ইকুয়েশান, তাদের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কী হবে, ঠিক আছে, এইসব জিনিসের সব একদম এক এক করে এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, প্রতিটা স্টেপ কীভাবে হয়, কেন হয়, প্রোডাক্টের কনসেন্ট, প্রোডাক্টের এনার্জি কী থাকে, সবগুলো তোমরা একদম ধাপে ধাপে একদম বেসিক লেভেল থেকে আমি বোঝাবো। সুতরাং যারা চ্যানেলটাতে নতুন তারা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছো না বা সমস্যা হচ্ছে, তারা কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব, রেসপন্স করব। আর আরেকটা জিনিস আমি বলি, আমি এটা আজ কেমিক্যাল কাইনেটিক্সের পুরো টপিকটা আমি একটা ভিডিওতেই কভার করছি। আবার নেক্সট ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ার সলিউশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, JEE, নিট, এগুলো সব আমি এক করে নিয়ে আসবো। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চল কেমিক্যাল কাইনেটিক্স শুরু করা যাক। আচ্ছা, প্রথমে কি রয়েছে দেখো, প্রথমে আমাদের টপিক হচ্ছে রেট অফ রিঅ্যাকশান বা রাসায়নিক বিক্রিয়ার হার। ঠিক আছে, মানে একটা রিঅ্যাকশান কত তাড়াতাড়ি হবে বা কত স্লো হবে, সেটার হার কীরকম হবে, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, ধরো দেখা যাক আলফা A প্লাস থেকে বিটা বি, এখান থেকে কোনো রিঅ্যাকশান হচ্ছে, প্রোডাক্ট কি হচ্ছে গামা সি, আর হচ্ছে ডেল্টা ডি দিচ্ছে। সাপোজ আমি একটা রিঅ্যাকশান নিয়ে নিলাম। এবার দেখো, রেট যখন আমি ক্যালকুলেশান করব, দু ধরনের রেট হয়। আমি একটু পেনের কালিটা চেঞ্জ করে নিই। দু ধরনের রেট হয়। কি কি রেট হয় দেখো, একটা হচ্ছে এভারেজ রেট হয়, আরেকটা হয় ইনস্ট্যান্টেনিয়াস। আমি বলছি এভারেজ রেট। এভারেজ রেটটা কীরকম হয়, আমরা তোমার ডেল্টা দিয়ে ডিনোট করি। কীরকম, ধরো রেট অফ রিঅ্যাকশান, আমি আরও রেট অফ রিঅ্যাকশান, এটা আর দিয়ে ডিনোট করা হয়। এটা ইকুয়ালস টু হবে যে এভারেজ রেট, এটা কীরকম হবে, যে আমরা ডেল্টা দিয়ে ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। আচ্ছা, এখানে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যে কোফিসিয়েন্ট রয়েছে আলফা, এটা সবসময় নিচে ভাগ হবে। এক্ষেত্রে -1/বিটা রয়েছে কোফিসিয়েন্ট, এটা ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি। ওকে, ইকুয়ালস টু প্লাস তোমার 1/গামা রয়েছে প্রোডাক্টে, ডেল্টা সি বাই ডেল্টা টি। এখানে কী হবে, 1/গামা, এটা গামা ছিল, এটা ডেল্টা,
ডেল্টা ডি ডিভাইড বাই ডেল্টা টি। তাহলে বোঝা গেল যে আমরা যখন এভারেজ করব তখন আমরা ডেল্টা হিসাবে নেব, ঠিক আছে। এভারেজের ক্ষেত্রে তোমাকে বলে দেবে যে এভারেজ রেট, ঠিক আছে, ঠিক আছে, বা গড় রিঅ্যাকশান রেট যখন বলবে তখন তোমরা কোফিসিয়েন্টটাকে ভাগ দিয়ে দেবে। আর আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, সাইন কনভেনশন। সাইন দেখো যখন রিয়েক্ট্যান্ট ইউজ করছি আমরা মাইনাস ব্যবহার করছি, কারণ দেখো কারণ হচ্ছে তোমার ফর, যদি আমি ফর রিয়েক্ট্যান্ট কি হচ্ছে, তাহলে ডিক্রিজ করছে, সময় যত যাবে এগুলো কমে যাবে আর প্রোডাক্ট বাড়তে থাকবে। তাহলে এই জন্য যেহেতু কমে যাচ্ছে আমরা এখানে নেগেটিভ সাইন ইউজ করছি। আর ফর প্রোডাক্ট আমরা কি হচ্ছে, ইনক্রিজেস, বাড়ছে প্রোডাক্ট, তাই আমরা পজিটিভ নিচ্ছি। বোঝা গেল আমরা কেন নেগেটিভ নিচ্ছি, কেন পজিটিভ নিচ্ছি, এই কনসেপ্টটা তোমার থাকার দরকার, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এবার ধরো এখান থেকে খুব একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে, জানা দরকার তোমাদের, বেসিক একদম, যে রেট অফ, এখানে কি হচ্ছে দেখো, এ কি হচ্ছে, ডিসঅ্যাপিয়ার করছে, তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এটা তাহলে কি হবে, এটা হবে, এটা মনে রাখতে আমরা কোফিসিয়েন্ট বাদ দিয়ে এটা লিখবো, ঠিক আছে, কোফিসিয়েন্ট এখানে দেব না। তাহলে এখানে এটা যেটা হবে ডেল্টা এ ডিভাইড বাই ডেল্টা টি। বোঝা গেল। আবার সিমিলারলি রেট অফ অ্যাপিয়ারেন্স কি হচ্ছে, অ্যাপিয়ারেন্সটা কি হচ্ছে, অ্যাপিয়ারেন্স অফ সি যদি আমি করি তাহলে কি হচ্ছে, এ পজিটিভ হবে, আমি কোফিসিয়েন্ট বাদ দিয়ে লিখব, তাহলে আমি যেটা করব ডেল্টা সি ডিভাইড বাই ডেল্টা টি। সিমিলারলি একইভাবে রেট অফ প্রথমে ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি যদি করি তাহলে মাইনাস ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা টি। বোঝা গেল। আবার রেট অফ অ্যাপিয়ারেন্স অফ, যদি আমি ডি করি তাহলে হচ্ছে প্লাস ডেল্টা টি ডিভাইড বাই ডেল্টা টি। বোঝা গেল। আমি এই কোফিসিয়েন্টগুলোকে নেব না, ডিসঅ্যাপিয়ারেন্স আর অ্যাপিয়ারেন্স দেখানোর সময় কোফিসিয়েন্টগুলো নেব না, আর এভারেজ নেওয়ার সময় আমি কোফিসিয়েন্টগুলো দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, ভাগতে হবে। আচ্ছা, সিমিলারলি আমি এটা গেল এক নম্বর, যে এভারেজ রেট গেল। আরেকটা হয় যেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট। কীরকম হয় দেখো, 2 নম্বর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট। এটা কি হয়, এটা যখন তোমার টি টেন্স টু জিরো হবে বা কনসেন্ট্রেশন টেন্স টু জিরো হবে, তখন আমরা যে সিমিলারলি আমার মানে রেট অফ রিঅ্যাকশন ইকুয়ালস টু, এক্ষেত্রে হয় আমরা এ দিয়ে ডিনোট করব, ডেল্টা ইকুয়ালস টু ডি, ঠিক আছে, এইভাবে লিখব ডিটি, ওকে, মাইনাস বিটা ইকুয়ালস টু সিমিলার, জাস্ট ডেল্টার জায়গায় আমরা হচ্ছে ডি দিয়ে ডিনোট করব, বি বাই ডিটি প্লাস 1 বাই গামা সি বাই ডিসি বাই ডিটি আর প্লাস 1 বাই ডেল্টা ডি বাই ডিটি। তাহলে বোঝা গেল যে সিমিলার একই জিনিস। সিমিলারলি ডিসঅ্যাপিয়ারেন্স ক্ষেত্রেও আমার একটা লিখে দিই, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ যদি করি তাহলে এখানেও একই হবে, কোফিসিয়েন্ট হবে না, তাহলে এটা লিখব। সিমিলারলি অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রেও সি এর এটা হবে, এভাবেই চলবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে রাইট কীভাবে ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে। এবার আমি একটা প্রবলেম করি যেখানে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। যেখানে দেখো, রাইট দ্য এক্সপ্রেশন অফ রেট অফ রিঅ্যাকশন অফ দ্য, ঠিক আছে, এই রেট অফ রিঅ্যাকশন অফ দ্য রিঅ্যাকশন, ঠিক আছে, এটা এই রিঅ্যাকশনটা আমাকে আর বার ক্যালকুলেট করতে হবে। এর যদি আমি এটা করি, দেখো আর ও আর সমান, তাহলে কি হচ্ছে, এদের রিঅ্যাকট্যান্ট আমরা মাইনাস নেব, আমি যদি করি এটা 1 হবে এখানে,
তাহলে এখানে আমি ইনস্ট্যান্টেনিয়াসের ফর্মুলা লিখি, নাইট্রোজেনের কনসেন্ট্রেশন বাই ডিটি, আবার -1/3 আছে এটা, ডেল্টা H2 ডিভাইড বাই ডিটি। আর যদি আমি এটা করি এটা প্লাস হবে 1/2 অ্যামোনিয়ার ক্ষেত্রে, যে NH3 ডিভাইডেড বাই ডিটি। বোঝা গেল রিয়েক্টেন্টের ক্ষেত্রে আমি কীভাবে লিখছি, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো আমি যদি এটা আরও একটু এক্সপ্লেন করে তোমাদেরকে দিই, এখানে এটাই আনসার হয়ে গেল রেট অফ রিয়াকশান। কিন্তু আমি তোমাদেরকে এর জন্য বোঝানোর জন্য বলছি যে ধরো যে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ অ্যামোনিয়া যদি করি তাহলে কি হচ্ছে, NH3 এটা পজিটিভে থাকবে, আর আমরা এখানে কোফিসিয়েন্ট নেব না। আবার রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন তাহলে কি হচ্ছে N2 dt। আবার যদি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন করো তাহলে কি আসে, যে H2 ডিভাইড বাই ডিটি। আচ্ছা, এখান থেকে কীরকম প্রবলেম আসে দেখো, যে এই তো দেয়া থাকলো আমার, তাহলে এই ডিসঅ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স আমি বলছি কেন, দেখো যদি কেউ তোমাকে শুধুমাত্র এই পার্টটা বলে দেয়, সাপোজ অ্যামোনিয়ার ক্ষেত্রে শুধু অ্যামোনিয়া তোমাকে বললো যে অ্যাপিয়ারেন্স অফ অ্যামোনিয়া তোমাকে বলা থাকলো, ঠিক আছে, তাহলে তোমাকে বলবে যে রেট অফ রিয়াকশান ক্যালকুলেট করো। তাহলে এটা বলা থাকলে শুধু আমি যদি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমি ডিসঅ্যাপিয়ারে মানে রেট অফ রিয়াকশান পেয়ে যাব। তাহলে বোঝা, মানে আমি বলতে চাইছি যে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ অ্যামোনিয়া কে ডিভাইড বাই 2 যদি আমি করি তাহলে সেটাই ইকুয়ালস টু বারবার। তাহলে বোঝা গেল কি ব্যাপারটা বলতে চাইছি, যে তোমাকে যদি কেউ কখনো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এই পার্টটা দিয়ে দেয়, তুমি ইজি দেখো কীরকম এটা রয়েছে। তাহলে এই দেখো আমি এক্ষুনি যেটা বললাম যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ SO2 তোমাকে দেওয়া রয়েছে 2 × 10⁻³ তোমার হচ্ছে মোল ইন্টু সেকেন্ড ইনভার্স, হ্যাঁ মোল ইন্টু সেকেন্ড ইনভার্স। আর এটা কি রয়েছে যে ফাইন্ড দ্য রেট অফ দ্য, আচ্ছা সবার আগে আমি একটা জিনিস বলে রাখি, দিস ইজ দ্য স্টার মার্ক, যে রেটের ইউনিট সব সময় অলওয়েজ ফিক্সড, সেটা কি মোল ইন্টু টাইম ইনভার্স, বুঝা গেল। বা যদি তোমাকে প্রেসারের টার্মে করে দিতে পারে সেটা হতে পারে ATM ইন্টু টাইম ইনভার্স, এটা অলওয়েজ ফিক্সড, ঠিক আছে, এখানে কোনোভাবেই চেঞ্জ হবে না এটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো তো মোল ইন্টু সেকেন্ড ইনভার্স দেওয়া হচ্ছে রেটের, তাহলে আমাকে ডিসঅ্যাপিয়ারেন্স বলা হচ্ছে। তার আগে আমি এই যে রিয়াকশানটা দেওয়া রয়েছে এটার আমি রেট অফ রিয়াকশান যদি আমি লিখি, রেট অফ রিয়াকশান ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস এটা হাফ ইন্টু SO2 ইন্টু ডিটি ইকুয়াল টু মাইনাস O2 ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু হাফ ইন্টু SO3 বাই ডিটি। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে রেট অফ রিয়াকশান। এবার দেখো কোশ্চেনে আমাকে কি বলা রয়েছে, ডিসঅ্যাপিয়ারেন্স বলা রয়েছে, মানে আমার এই পার্টটুকু বলা রয়েছে, এতটা পার্ট আমার বলা রয়েছে, মানে আমি বলতে চাইছি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ SO2 সমান কি আমার হচ্ছে মাইনাস ডিভাইডেড বাই ডিটি, এটাই তোমাকে বলা রয়েছে আমার, এটা সমান কত আছে 2 × 10⁻³ তাহলে এটা যদি বলা থাকে তাহলে আরও আর সমান হচ্ছে মাইনাস হাফ ইন্টু SO2 ডিভাইড বাই ডিটি।
তাহলে এটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 × 10⁻³ ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার কি হচ্ছে মোল পার সেকেন্ড ইনভার্স বলা রয়েছে। এটা 2 2 কেটে গেল, তাহলে 10⁻³ মোল পার সেকেন্ড ইনভার্স এটা হবে আনসার। তাহলে বোঝা গেল আমাদের ইম্পর্টেন্সটা কি, এটা আমার ক্যালকুলেশন কেন করছি, বোঝা গেল। নেক্সট দেখো বলছে রেট ল। আমরা তো রেট কীভাবে ক্যালকুলেশন করতে হয় দেখলাম, আমি এটা একটু অন্য টার্মে আমরা করছি, ঠিক আছে, অন্যভাবে একটু রিপ্রেজেন্ট করছি। কীভাবে রিপ্রেজেন্ট করছি দেখো, আলফা এ সাপোজ একটা রিয়েকশান হচ্ছে, বিটা বি থেকে একই মানে গামা সি হচ্ছে প্লাস হচ্ছে ডেল্টা ডি, এটা আরবিটারি একটা রিয়েকশান। রেট ল বলছে যে রেট ল আর প্রপোর্শনাল টু কি হবে a⁴x আর b⁴y। এবার দেখো আমি বলছি তোমার এখানে যে এক্স ওয়াই কি আমি বলছি তোমাকে, এটা তোমরা হয়তো ভাবতে পারো যে এই কোফিসিয়েন্টগুলো এক্স ওয়াই, না কোফিসিয়েন্টগুলো নয়। যদি হয় যখন তোমার এক্স ইকুয়ালস টু আলফা হবে তোমার হচ্ছে কখন, হোয়েন তোমার হচ্ছে হোয়েন তোমার হচ্ছে এক্স ইকুয়ালস টু আলফা আর ওয়াই ইকুয়ালস টু বিটা, যখন কি হবে, যখন তিনটে কন্ডিশন ফলো করবে। একটা হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশন, এটা মনে রাখবে যদি রিঅ্যাকশানে বলা থাকে এলিমেন্টারি রিঅ্যাকশন, বা যদি বলে যদি এক সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হয়, আর যদি মেনশন থাকে আরডিএস মানে রেট ডিটারমিনিং স্টেপ যদি বলা থাকে, তবে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু আলফা আর ওয়াই ইকুয়াল টু বিটা। এক্স কি, এক্স হলো কি যে অর্ডার উইথ রেসপেক্ট টু এ। ওয়াই কি, ওয়াই হলো অর্ডার মানে ক্রম, যেটাকে বাংলায় বলা হয় ক্রম, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু বি। আর এটাই আমার ওভারঅল অর্ডার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা ডিনোট করব পি দিয়ে। বোঝা গেল? আচ্ছা, সেটা যদি হয় তাহলে আমি এখন কি লিখতে পারি যে আর ইকুয়ালস টু কে ইন্টু a⁴x আর b⁴y। তাহলে কে এখানে কি, আর সমান হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, আর কে সমান হচ্ছে রেট অর ভেলোসিটি কনস্ট্যান্ট। এবার দেখো এখানে একটা জিনিস আমি বলে রাখি, আমি তো বললাম যে রেটের ঠিক একদম ফিক্সড থাকে ইউনিট, রেট হচ্ছে রেটের ইউনিট ফিক্সড, কিন্তু ধরো তোমার কের ইউনিট মানে রেট কনস্ট্যান্টের মানে কের ইউনিট কিন্তু চেঞ্জ হয়। সেটা কীভাবে আমরা ডিনোট করি, সেটার কের ইউনিট সমান আমাদেরকে মনে রাখতে মোল টু দি পাওয়ার 1 - p ইন্টু টাইম ইনভার্স। এটা ভ্যারি করে, ফিক্সড নয়, এটা ভ্যারিয়েবল। এটা জিরো অর্ডারের ক্ষেত্রে এক হবে, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এক হবে, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আরেক হবে। বোঝা গেল? আমরা ধরো যদি এই পি যদি 1 হয় ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে সেক্ষেত্রে শুধু টাইম ইনভার্স হবে। যদি জিরো অর্ডার হয় এম মোল ইন্টু টাইম ইনভার্স, এইরকমভাবে এটা আমরা হতে থাকবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মনে রেখো, ঠিক আছে। এটা তোমাদের বইয়ে হয়তো দেওয়া থাকবে না, কিন্তু তোমরা যখন নেট যেই যখনই কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে তোমার এটা খুব কাজে আসবে, ঠিক আছে।
m into 1 minus p into time is very important, একটা very important question। আচ্ছা, তাহলে দেখা যাক এটা কাজে লাগিয়ে কিছু আমরা কোশ্চেন করতে পারি আর কি। দেখো বলেছে ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য রিয়েকশন, তোমাকে কে বলে দিয়ে কে ভার্ব বলে কিন্তু কিছুই জানি, তাহলে কিভাবে ক্যালকুলেট করবে? এখানে দেয়া রয়েছে। আর আমরা কি জানি, আমি বললাম যে কেউ এর ইউনিট সমান হচ্ছে, ইউনিট কি হচ্ছে m টু দি পাওয়ার 1 মাইনাস পি ইকুয়াল আর টাইম ইনভার্স, আমি এক্ষুনি বললাম। তাহলে সেটা যদি হয় তাহলে দেখো এক্ষেত্রে ইউনিটকে শুধু সেকেন্ড ইনভার্স রয়েছে, মানে টাইম ইনভার্স রয়েছে, এটা মানে জিরো। তাহলে তাহলে আমি বলতে পারি 1 মাইনাস পি ইকুয়ালস টু জিরো রয়েছে, জিরো মানে জিরো না, এটা হচ্ছে 1, দ্যাট ইজ ইকুয়ালস টু m টু দি পাওয়ার, আমি জিরো ধরতে পারি। তাহলে অর 1 মাইনাস পি ইকুয়ালস টু জিরো, মানে পি ইকুয়ালস টু 1। তাহলে সো কি হচ্ছে অর্ডার ইকুয়ালস টু 1, এটাই হচ্ছে। তাহলে বোঝা গেল কীভাবে আমার ফর্মুলাটা কাজে লাগছে, যে আমি কি করব, যে আগে যদি আমি কে এর ইউনিটের ফর্মুলা জানি সেখান থেকে আমি এটা ক্যালকুলেট করে নেব। আরেকটা কোশ্চেন দেখা যায় কীরকম আসে কোশ্চেন, দেখো ফর বলা আছে ফর আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এম অন ডাবলিং দ্য কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড হাফ দ্য কনসেন্ট্রেশন অফ বি দ্য রেট অফ দ্য রিয়েকশন আর্লিয়ারের সাথে কী হবে, মানে বলছে যে তুমি যদি এই রেট অফ রিয়েকশানে তোমার এর কনসেন্ট্রেশনটাকে ডবল করো আর বি এর কনসেন্ট্রেশনটাকে অর্ধেক করো, তাহলে নতুন যে রেটটা হবে তাহলে তার কী হবে, আর্লিয়ারের সাথে কীভাবে ভ্যারি করবে। তাহলে তার আগে তোমাকে আগে দেখো, আমি এখানে রেটটা আরেকবার লিখি। তোমার রেটটা কি বলা রয়েছে, আর সমান বলা রয়েছে, আর সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এম, এটা বলা রয়েছে। এবার দেখো আমি যদি নতুনটাকে আর 1 ধরে নিই তাহলে কি আসছে, আমাকে কি বলা রয়েছে, যে এর কনসেন্ট্রেশনটাকে অর্ধেক করা হয়েছে আর বি এরটাকে ডবল করা হয়েছে। না, ভুল করলাম, যে এরটা ডবল করা হয়েছে এন আর বি এরটা কি করেছে অর্ধেক করা আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে টু টু দি পাওয়ার এন আর এ টু দি পাওয়ার এন, আমি সবগুলোকে ভেঙে লিখছি, আবার 1/2 টু দি পাওয়ার এম আর হচ্ছে বি টু দি পাওয়ার এম। এটা যদি হয় তাহলে আমি এখানে কে ইন্টু এ টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এম, আর এখানে 2 ইন্টু এটা কি হয়ে যাবে এন মাইনাস এম হয়ে যাবে, এখানে এটা আর এই দুটো মিলে তাহলে এন মাইনাস এম। তাহলে এটা সমান কি রয়েছে আর সমান আর হয়ে গেল আর ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস এম। তাহলে আমি এখন কি বলতে পারি, যে আর ওয়ান যে নতুন রেটটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস এম টাইম, বোঝা গেল, এটাই হচ্ছে নতুনটা। ও রেশিও চেয়েছে, তাহলে রেশিও হচ্ছে আর 1 আর ইকুয়ালস টু টু দি পাওয়ার এন মাইনাস এম, বোঝা গেল, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি বোঝা গেল পুরোটা। নেক্সট আরেকটা কোশ্চেন দেখা যাক, যে বলছে ফাইন্ড দ্য রেট কনস্ট্যান্ট ফর জিরো অর্ডার রিয়েকশন, আর আমরা এক্ষুনি বলে দিলাম যে রেট কনস্ট্যান্ট। তাহলে আনসার কি হচ্ছে, যে রেট কনস্ট্যান্ট কে সমান কে ইউনিট সমান এম টু দি পাওয়ার 1 মাইনাস পি ইন্টু টাইম ইনভার্স। এবার দেখো তোমার কি বলেছে জিরো অর্ডার, তাহলে এখানে পি ইকুয়ালস টু ফর জিরো অর্ডার পি ইকুয়ালস টু জিরো, তাহলে আমার আনসার কি আসবে এম ইকুয়ালস টু 1 মাইনাস 0 1 আর টাইম ইনভার্স, এটাই আনসার। ফর সেকেন্ড অর্ডার পি ইকুয়ালস টু 2, তাহলে এখানে আসবে -1 আর টাইম ইনভার্স, বোঝা গেল, এগুলো হচ্ছে আনসার। নেক্সট ইজি বলেছে রাইট দ্য
আরও আর রেট অফ রিয়াকশান, এই রিয়াকশানটাতে, তাহলে আরও আর সমান কি হবে, আরও আর সমান হচ্ছে -1 কিছু নেই এখানে তো H2 রয়েছে শুধু, ডিভাইড বাই ডিটি মাইনাস I2 বাই ডিটি প্লাস হাফ HI বাই ডিটি, এটাই হচ্ছে আর রেট অফ রিয়াকশন। বোঝা গেল? নেক্সট, আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, যে ডিফারেন্স বিটুইন অর্ডার অ্যান্ড মলিকুলারিটি। আমি এই ডিফারেন্সটা বোঝানোর সময় তোমাকে এদের পুরো কনসেপ্টটা আমি বলে দেবো কীভাবে কী হয়। আচ্ছা, তার জন্য আমরা কি করব, আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে অর্ডার আর একটা হচ্ছে, অর্ডারটাকে বাংলায় বলা হয় ক্রম, আর মলিকুলারিটি, মলিকুলারিটি এটাকে বলা হয় আণবিকতা, আণবিকতা এটা বলা হয়। এবার দেখো আমি ফার্স্ট যেটা আসছি, যে 1 নম্বর পয়েন্টে অর্ডার, যেটা অর্ডার হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্টাল মানে আমরা এক্সপেরিমেন্ট করে এটা পেয়েছি, ঠিক আছে। আর এই থেকে তোমার মলিকুলারিটি হচ্ছে কি, যে থিওরিটিক্যাল, আমরা এটা ধরে নিয়েছি, কোনো থিওরিতে আমাদের ধরা হয়েছে, এটা থিওরিটিক্যাল ভ্যালু। বোঝা গেল? আচ্ছা, 2 নম্বর ডিফারেন্স যেটা হচ্ছে, অর্ডার 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, ঠিক আছে, সব কিছু হতে পারে অর্ডার, ঠিক আছে। কিন্তু মলিকুলারিটি, মলিকুলারিটি সবসময় তোমার যেটা হবে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আসলে মলিকুলারিটির কনসেপ্টটা, মলিকুলারিটি মলিকুলারিটি মলিকুলারিটির কনসেপ্ট মানে মলিকুলারিটি কাকে বলে, আমি যদি ডেফিনেশনটা লিখি, এটা হচ্ছে যে নাম্বার অফ মলিকুল কি হচ্ছে ইনভলভ ইন রিয়েকশন, মানে নাম্বার অফ মলিকুল ইনভলভ ইন রিয়েকশন, একেই আমরা মলিকুলারিটি বলবো। মানে যতগুলো আমার মলিকুল একটা রিয়েকশানে করার জন্য ইনভলভ হয়েছে, সেটাকেই আমরা, মানে তোমার ধরো একটা রিয়েকশান করানো, যে মলিকুলারিটি সাপোজ 1 মানে কি, 1ও হতে পারে, মানে দুটো মলিকুল একসাথে রিয়েকশান করছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মলিকুল 2 হলো, সেটা আমরা বোঝা গেল। 3টে করছে, 3 হলো, বোঝা গেল। ম্যাক্সিমামটাই 3 হয়, ঠিক আছে। কিন্তু যদি ধরো 1 মানে কি হচ্ছে, ধরো মলিকুলারিটি 1 মানে আয়ন কাজ করছে, মানে কি, সাপোজ NH4 আয়ন আর হচ্ছে OH আয়ন, এটা তো একটাই মলিকুল ফর্ম করবে, NH4OH। তাহলে এই যেটা, এটা হচ্ছে মলিকুলারিটি 1 এটার ক্ষেত্রে। আয়নের ক্ষেত্রে মলিকুলারিটি হচ্ছে 1, যখন দুটো আয়ন একসাথে রিয়েকশন করছে, তাহলে যতগুলো মলিকুল আমরা হচ্ছে, এখানে ধরো একটাই তো মলিকুল, NH4OH হচ্ছে, তাই আমাদের 1। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আসি, যে অর্ডার ইকুয়ালস টু কোফিসিয়েন্ট। কোফিসিয়েন্ট মানে ওই যে আলফা বিটা বললাম, এটা সমান কখন হবে, আমি তোমাকে বললাম যে সমান তখনই হবে যদি এলিমেন্টারি রিয়েকশন হয়, এলিমেন্টারি রিয়েকশন হয়, যদি সিঙ্গেল স্টেপ রিয়েকশন হয়, আর যদি বলা থাকে যে RDS, রেট ডিটারমিনিং স্টেপ, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, যে অর্ডার ইকুয়ালস টু কোফিসিয়েন্ট হয়ে যাবে। আর এক্ষেত্রে মলিকুলারিটির ক্ষেত্রে সবসময় মলিকুলারিটি সমান, রেটি সমান অলওয়েজ হচ্ছে কোফিসিয়েন্টই হয়। বোঝা গেল? মলিকুলারিটি সবসময় কোফিসিয়েন্টই হয়।
4 নম্বর কি হচ্ছে, ফর কমপ্লেক্স রিয়েকশন, কমপ্লেক্স রিয়েকশনের ক্ষেত্রে তুমি ধরো কমপ্লেক্স রিয়েকশন মানে কি হচ্ছে, এ থেকে বি হচ্ছে, বি থেকে আবার সি হচ্ছে, সি থেকে আবার ডি হচ্ছে, এই ধরনের রিয়েকশনের ক্ষেত্রে তোমার হচ্ছে মানে অর্ডার ক্যালকুলেশন করা যায়, অর্ডার ক্যান ক্যালকুলেট বাই মেকানিজম। মেকানিজম যদি থাকে তাহলে আমরা সেখান থেকে আমরা অর্ডার ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু মলিকুলারিটি for complex reaction cannot be calculated, যে কোনো একটা মাত্র তুমি cannot be calculated, তোমার হচ্ছে যে কোনো একটার ক্ষেত্রে, তোমার সাপোজ একটা কমপ্লেক্স রিয়েকশনের ক্ষেত্রে আরডিএস এরই শুধুমাত্র তুমি ক্যালকুলেশন করতে পারো মলিকুলারিটি, বাকিগুলো তুমি পারবে না। তাহলে বোঝা গেল যে ক্রম আর আণবিকতা, দ্যাট ইজ অর্ডার আর মলিকুলারিটির ভিতর ডিফারেন্সটা কী হচ্ছে, যে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, একটা থিওরিটিক্যাল ভ্যালু। একটার ক্ষেত্রে 0, পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশনাল হতে পারে। মলিকুলারিটি ক্ষেত্রে কিছু 1 2 3 হয়ে যায়, 1 2 3 হয়। আর অর্ডার আর কোফিসিয়েন্ট কখনো এলিমেন্টারি রিঅ্যাকশন, সিঙ্গেল স্টেজ রিঅ্যাকশন, আর আরডিএস এর ক্ষেত্রে আর মলিকুলারিটি সবসময় কোফিসিয়েন্টেরই সমান হয়। আর কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে মেকানিজম জানা থাকলে আমরা কি অর্ডার ক্যালকুলেট করতে পারি, কিন্তু মলিকুলারিটি আমরা ক্যালকুলেট করতে পারি না। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা করলাম রেট অফ রিঅ্যাকশন কাকে বলে, কি ডিসঅ্যাপিয়ারেন্স অফ মলিকুল কীরকম হচ্ছে, অ্যাপিয়ারেন্স অফ মলিকুলের তার রেট কি হচ্ছে, আমরা রেটকে আরও অন্যভাবে কে দিয়ে মানে অর্ডার দিয়ে ডিনোট করলাম, অর্ডারের ইউনিট কী হবে সেটা দেখলাম, মানে কে যে রেট কনস্ট্যান্টের ভ্যালুটা অর্ডারের উপর কীভাবে ডিপেন্ড করছে সেগুলো আমরা জানতে পারলাম। অর্ডার কাকে বলে জানলাম, আণবিকতা কাকে বলে জানলাম, আর তাদের ডিফারেন্সটা আমরা জানলাম। তাহলে বোঝা গেল। এবার আসছি নেক্সট টপিক। আচ্ছা, তার আগে একটা ম্যাথ করে নেওয়া যাক। ম্যাথটা কীরকম দেওয়া রয়েছে দেখো, একটা রিয়েকশন দেওয়া রয়েছে, ঠিক আছে, ক্যালকুলেট দ্য অর্ডার, তার অর্ডার ক্যালকুলেট করতে বলেছে, আর তার এক্সপেরিমেন্ট করা আছে যে এইটা বিয়ের কনসেপ্টটা সেটা ইনিশিয়াল। আমরা কিন্তু এখান থেকে আমি কি বললাম, কোফিসিয়েন্ট দেখে আমরা কখনোই অর্ডার বলতে পারবো না, ঠিক আছে। অর্ডার 0 হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আমরা কোফিসিয়েন্ট দেখে কখনোই বলতে পারবো না। তাহলে আমি যদি দেখি, তাহলে এক্ষেত্রে রেট সমান হচ্ছে, আমরা কি জানি, রেট সমান হচ্ছে কে ইন্টু হচ্ছে এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই হয়। এবার দেখো আমি একটা এক্সপেরিমেন্ট অনুযায়ী আমি এটা পুট করবো। যদি এখান থেকে পুট করি 1 নম্বর এক্সপেরিমেন্টে রেট বলা আছে 10 টু দি পাওয়ার -4, কে এটা কে তো ফিক্সড থাকবে, এর কনসেন্ট্রেশন কি বলছে 0.1, ব্র্যাকেট দিলাম টু দি পাওয়ার এক্স আর 0.1 টু দি পাওয়ার ওয়াই, এটা দিয়ে দিলাম 1 নম্বর। এর ক্ষেত্রে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মানে কে ইন্টু 0.1 এক্স 0.2 ওয়াই, এটা 2 নম্বর দিয়ে দিলাম। এখানে দেখো 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, ম্যাথটা দেখে অনেক বড় মনে হচ্ছে কিন্তু ভেরি ইজি ম্যাথ, তোমাকে তাহলে অর্ডার ক্যালকুলেট করতে হবে, তাই তো। আচ্ছা, এটাকে করে নিই 0.2 টু দি পাওয়ার এক্স আর 0.2 টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো এইটার ক্ষেত্রে আমার লক্ষ্য হচ্ছে অর্ডার ক্যালকুলেশন করা। অর্ডার সমান কি হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর মান জানতে হবে আর হচ্ছে ওয়াই এর মান জানতে হবে। তাহলে সেটা যদি হয়, দেখো আমি যদি এরকম করি যে 1/2 করি, তাহলে সেক্ষেত্রে কি পাবো, দেখো এইটা 1 করে দেখে এই 10 টু দি পাওয়ার -4 কেটে যাবে, থাকবে পড়ে হাফ এদিকে, আর এখানে কে কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, থাকবে পড়ে হাফ টু দি পাওয়ার ওয়াই পড়ে থাকবে, বোঝা গেল। এখানে কেটে কেটে হাফ টু দি পাওয়ার ওয়াই পড়ে, তাহলে সেটা হবে, তাহলে ওয়াই সমান কি হয়ে গেল, ওয়াই সমান হয়ে গেল 1। আবার যদি আমি দেখি, আমি এখানটাতে একটুখানি করে নিই, যে আমি 2/3 যদি করি, তাহলে 2/3 করি, তাহলে 1-এর 4 থাকছে নিচে পড়ে,
আর এক্ষেত্রে কে কেটে যাবে, এটা ওয়াই কেটে যাবে, থাকবে হাফ টু দি পাওয়ার এক্স থাকবে। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা স্কোয়ার হাফ টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স সমান থাকলো আমার 2। ওকে, তাহলে আমার কি ওভারঅল অর্ডার কত দাঁড়ালো, ওখানে লিখছি যে ওভারঅল অর্ডার দাঁড়ালো এক্স সমান, এক্স এর ভ্যালু হচ্ছে 2, 2 প্লাস এক্স সমান হচ্ছে 3। এটাই হচ্ছে আনসার। বোঝা গেল অর্ডার তাহলে কী বেরোলো। তাহলে আমি এইভাবে সলিউশন, ম্যাথসটা দেখতে অনেক বড় কিন্তু সলিউশন খুবই ইজি। তাহলে বোঝা গেল। নেক্সট আরেকটা প্রবলেম দেখা যাক। আচ্ছা, বলছে ফাইন্ড দ্য অর্ডার অফ রিয়েকশন, মানে একটা রিয়েকশন দেওয়া রয়েছে তার অর্ডার ক্যালকুলেশন করতে, আর মেকানিজম দেওয়া। দেখতে অনেক বড় মনে হচ্ছে কিন্তু আদৌ অতটা টিপিক্যাল নয়। আমি যদি এটার ক্ষেত্রে দেখি, এই রিয়েকশনটার ক্ষেত্রে, তো এই রিয়েকশনটার ক্ষেত্রে যদি আরও আর ক্যালকুলেশন করি, তাহলে রেট ইকুয়ালস টু আমার কি যাচ্ছে, যে ওর কে বলা রয়েছে, তাহলে কে ইন্টু, এটা মেন রিয়েকশন আমার এ কোফিসিয়েন্ট 1 আর বি ইন্টু বি2 ইন্টু কোফিসিয়েন্ট 1। তাহলে এটা যদি হয়, তাহলে আমি এর ক্ষেত্রে দেখো যে আমার আর স্লো স্টেপটা আছে, এটা হচ্ছে আরডিএস, এটা সবসময় মনে রাখবে, স্লো স্টেপ অলওয়েজ আরডিএস। তাহলে এটা মেকানিজমের আরডিএস, তাহলে রেট অফ রিয়েকশন ইকুয়ালস টু হয়ে যাবে, এটা কে ওয়ান দেওয়া রয়েছে, কে ওয়ান ইন্টু এ আর বি টু। এবার দেখো মেন রিয়েকশন আমার যেটা রয়েছে সেখানে বি টু রয়েছে কিন্তু এর জানা নেই, তাহলে আমাকে এর ভ্যালু জানতে হবে ইন টার্ম অফ। তাহলে এইখানে দেখো একটা ফার্স্ট যে রিয়েকশনটা রয়েছে এখান থেকে কিন্তু আমি এ পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এ ক্যালকুলেশন করি, আমি এ কে যদি আমি উল্টোভাবে করি, তাহলে কি আসছে আমার, ধরো এই রিয়েকশনটার ক্ষেত্রে কেসি যদি আমি নেই, তাহলে এর রেট কনস্ট্যান্ট এর ক্ষেত্রে, সরি এক্ষেত্রে এটা যদি কেসি হয়, তাহলে কেসি সমান 4, এটা যদি আমি 1 নম্বর রিয়েকশন দেই, তাহলে ফ্রম রিয়েকশন 1 থেকে কেসি সমান কি পাবো, প্রোডাক্টের কনসেন্ট্রেশন এ ইন্টু এ আর ডিভাইড বাই রিয়েক্টেন্ট, রেট কনস্ট্যান্ট সমান A2, and that is equals to A square divided by A2 কনসেন্ট্রেশন। এবার আমাকে যেটা জানতে হবে, এটা সমান তাহলে কি আসছে, কেসি ইন্টু A2 কনসেন্ট্রেশন और এর কনসেন্ট্রেশন সমান হয়ে গেল কে ইন্টু A2, এটা হচ্ছে রুট। তাহলে এই ভ্যালুটা আমি 2 নম্বর এটাতে পুট করব, আর এটা 2 নম্বর। তাহলে 2 নম্বরে যদি আমি ভ্যালুটা পুট করি, 2 নম্বরে এর ভ্যালুটা পুট করি, তাহলে আমি পেয়ে যাব আর সমান কে ওয়ান ইন্টু, মানে তাহলে এর ভ্যালু পুট করবো, তাহলে কে, এটা কেসি, এটা কেসি, তাহলে কেসি আর এ টু, এটা সব হাফ হাফ ইন্টু কি পেয়ে যাব বি বি টু। ওকে, তাহলে এটাকে যদি আমি আরো ভালো করে গুছিয়ে লিখি, কে ইন্টু হাফ কেসি আর এ টু দি পাওয়ার হাফ বি টু টু দি পাওয়ার 1। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি যে অর্ডার, তাহলে কি বলতে পারি, অর্ডার উইথ রেসপেক্ট টু এ কত, হাফ, অর্ডার উইথ রেসপেক্ট টু বি টু সমান হচ্ছে 1, তাহলে ওভারঅল অর্ডার তার সমান হচ্ছে হাফ প্লাস 1 সমান হচ্ছে 3/2। দিস ইজ দ্য আনসার। বোঝা গেল।
কীভাবে করবে? একদম ভেরি ইজি, যে আমার প্রথম স্লো স্টেপ যেটা সেটা আরডিএস মেন রিঅ্যাকশানে আমি বসাবো। আমাকে দেখতে হবে যে আমি কোনটাকে থেকে আমি এই দুটো টার্মে নিয়ে যেতে পারি, মানে A2 আর B2 টার্মে নিয়ে যেতে পারি ওভারঅল রিঅ্যাকশনটাকে। তাহলে সেটাকেই আমি করে নিয়ে এখান থেকে অর্ডার বলে দিতে পারবো। তাহলে এই হচ্ছে এটাই হচ্ছে কমপ্লেক্স। আমি একটু আগে বললাম যে কমপ্লেক্স রিঅ্যাকশানের অর্ডার তুমি ক্যালকুলেট করতে পারবে যদি মেকানিজম জানা ছিল, তা আমি ইজিলি ক্যালকুলেট করে নিলাম। আচ্ছা, নেক্সট এবার যেটা দেখব যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান আমি আগেই বলে নিই, তোমাকে প্রায় 5টার মতো ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য মনে রাখতে হবে। আর সেখান থেকেই তুমি তার গ্রাফ ড্র করে নিতে পারবে, সব প্রবলেম এখান থেকে করে নিতে পারবে। আমি 5টা ফর্মুলা তোমাদেরকে আগে বলে নিই। একটা একদম সিম্পল, ঠিক আছে, বলে নিই তোমাদেরকে। তাহলে 1 নম্বর তোমাদেরকে মনে রাখতে হবে যে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে রেট ডিএ বাই ডিটি এটা সমান কি হচ্ছে কে ইন্টু এ হবে, হয়, বোঝা গেল? এবার এটার ক্ষেত্রে মনে রাখবে যে এলএন রেট ইকুয়ালস টু হবে এলএন এ বাই এ মাইনাস এক্স, আর এটা হচ্ছে, আর যদি আমি তোমার কনসেন্ট্রেশন, এটা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, মানে এটা প্রথমে ইনিশিয়ালি এ ছিল, তারপর আমার টাইম এ পর এক্স পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে আমার সেক্ষেত্রে আমার যে ভ্যালুটা আছে, আর এটার ক্ষেত্রে তোমার এটা এলএন C0 বাই সিটের কনসেন্ট্রেশন, মানে C0 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর সিটি হচ্ছে আফটার টাইম টি এর কনসেন্ট্রেশন, বোঝা গেল? তাহলে এই হচ্ছে এর ফর্মুলা একটা। এবার ধরো তোমার হচ্ছে 2 নম্বর, যে T50% সমান আমাদের মনে রাখতে হবে যে ln2 ডিভাইডেড বাই কে, মানে হচ্ছে ln2 এর ভ্যালু কত, 0.693 ডিভাইডেড বাই কে। এখান থেকে তুমি একটা জিনিস কনক্লুড করতে পারো যে টি হাফ সমান হচ্ছে ln2 বাই কে, মানে 0.693 বাই কে। এখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ যে independent of initial concentration, বোঝা গেল? যে টি হাফটা আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই দুটো ফর্মুলা মনে রাখলেই হয়, কিন্তু তোমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে পরীক্ষার হলে ক্যালকুলেশন করাটা খুব টাফ হয়ে যায়। কতগুলো এর রিলেশান রয়েছে, সিম্পল রিলেশান রয়েছে পার্সেন্টেজের, সেটা তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। যেমন দেখো T75%, এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে তুমি টাইম সেভ করতে পারবে না হলে। আর খুব সুন্দর ট্রিকের সাহায্যে এগুলো জানতে পারবে। দেখো আমি তোমাকে ট্রিক বলে দেবো। T90%, T99%, T99.9%, T99.99%, এগুলো তো, এই পার্সেন্টেজগুলো তোমার জেনারেলি প্রবলেমে একটা একটা করে আসে। তোমার যদি টি হাফ জানা থাকে তুমি সেখান থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারো। আমি বলে দিই যে টি হাফ সমান হয়ে যাবে, এটা মনে রাখবে যে 75 হচ্ছে টি হাফের ডবল, আর 90%টা হচ্ছে 3.33 অফ টি হাফ, 90% হচ্ছে 3.33 অফ টি হাফ, বোঝা গেল? এটার ডবল কত হচ্ছে যে 6 ইন্টু 6 টি হাফ, বোঝা গেল? এটা সমান 90%, 99% সমান এটা। আবার এটার হচ্ছে 3 গুণ করো, তাহলে এটা হচ্ছে 9.99 অফ টি হাফ। এটার ক্ষেত্রে দেখো এটা 4 গুণ করো, 4 গুণ করলে হচ্ছে 3 4 12, 12 14, 12 13,
আর হচ্ছে 13, হ্যাঁ টি হাফ। আমি তাহলে কি বোঝাতে চাইলাম, যদি কোনো প্রবলেমে টি হাফ দেওয়া থাকে আর যদি জিজ্ঞাসা করে 70% কত, তুমি ডবল করে দিয়েই বলে দিতে পারবে। যদি 90% দেওয়া থাকে, যদি ধরো টি হাফ দেওয়া রয়েছে 90% জানতে চায়, তুমি এখানে 33.33 দিয়ে গুণ করে দেবে, হয়ে যাবে। যদি 90% জানতে চায় তার ডবল করে দেবে, 3.33 তার 99%, 99.99 3 দিয়ে গুণ করে দাও, এটা 4 দিয়ে গুণ করে দাও, 99.99%। তাহলে বোঝা গেল যে ভেরি ইজি ট্রিক রয়েছে, পরীক্ষা হলে একবার দেখা মাত্র ইজিলি তুমি কোশ্চেনগুলো করে চলে আসবে। 4 নম্বর যেটা হচ্ছে যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন সমান, তো মনে রাখতে হবে যে আলফা ইকালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার কেটি। বোঝা গেল? এটা মনে রাখতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই কেটি। আর যদি তোমার আরেকটা ফর্মুলা যদি কখনো কখনো মনে রাখতে হয়, যে সিটি মানে কনসেন্ট্রেশনটা হয় যে সি জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি। বোঝা গেল? যে আফটার টি টাইম পর সিটি সমান হচ্ছে কনসেন্ট্রেশন আফটার টাইম টি, আর সি জিরো হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। বোঝা গেল? নেক্সট, এরপরে দেখো কিছু গ্রাফ আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমরা যে ফর্মুলাগুলো পড়লাম, ঠিক আছে, ওটার উপর ডিপেন্ড করে আমাদেরকে গ্রাফ করতে। আচ্ছা, এর আগে বলার আগে এখানে মনে হচ্ছে একটু মিস্টেক হয়েছে, যে এটা কি রয়েছে একটা করে আগে। ঠিক আছে, নেক্সট, এবার দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন যদি আসে যে ln CT সমান কি হবে, তাহলে কি হচ্ছে, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যে গ্রাফগুলো মনে রাখতে হবে, যে তোমার হচ্ছে গ্রাফগুলো মনে রাখতে হবে যে যখন তোমাকে ln CT ভার্সাস টি গ্রাফ ড্র করতে বলবে, তোমার গ্রাফ হবে এই ধরনের। ঠিক আছে, এখানে কি রয়েছে দেখো, এখানে এটা সমান স্লোপ সমান হয়ে যাবে হচ্ছে মাইনাস কে, আর এটা হয়ে যাবে তোমার ইন্টারসেক্টটা হয়ে যাবে সি জিরো। বোঝা গেল? এটা হচ্ছে স্ট্রেট লাইন, যে ln CT সমান হচ্ছে তোমার সি জিরো, হ্যাঁ ln C0 মাইনাস কেটি। বোঝা গেল? আর যে যার জন্যই এর রিলেশনটা আছে, ইকুয়েশনটা তাহলে স্ট্রেট লাইন হবে, আর কে আর সিটির ভেতর, তাহলে স্লোপটা এই ধরনের। আচ্ছা, তাহলে এখান থেকে লগও যদি নেই, সিমিলার লগের ইকুয়েশন হয়ে যাবে লগ সিটি সমান হচ্ছে লগ সি জিরো মাইনাস হচ্ছে কেটি। তাহলে এটা যদি নাও সিমিলারলি, তোমার এটা হয়ে যাবে এই ধরনের গ্রাফ হয়ে যাবে। তাহলে আচ্ছা, এখানে একটা জিনিস তোমার এটা ফর্মুলাতে একটা ভাগ দেবে, সেটা হচ্ছে 2.3 দিয়ে, এটা 2.3। তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে স্লোপ সমান হবে মাইনাস কে 2.3, আর এটা হয়ে যাবে লগ সি জিরো। এবার দেখো টি হাফ আর সি জিরোর ভিতর কি হচ্ছে, আমি এখানে বলেছি যে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে টি হাফ ইন্ডিপেন্ডেন্ট অফ সি জিরো, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনো রকম চেঞ্জ হয় না। তাহলে সেক্ষেত্রে আমার হয়ে যাবে যে স্ট্রেট লাইন ইন্ডিপেন্ডেন্ট, কোনোভাবেই ডিপেন্ড করে না এটা। বোঝা গেল? আচ্ছা,
এটা হচ্ছে টি হাফ ভ্যালু, এটা হচ্ছে ln2 বাই, বুঝলেন, ln2 বাই কে। ln2 বাই কে। अच्छा नेक्स्ट आर ভার্সেস কনসেন্ট্রেশন, ঠিক আছে। আর ভার্সেস তো আমি তো বলেছি আর সমান হচ্ছে কে ইন্টু এ ধরনের থাকে, তাহলে এর যে হয়ে যাবে এই ধরনের, বোঝা গেল। এর স্লোপ হচ্ছে তোমার, স্লোপ হচ্ছে কে, বোঝা গেল। আচ্ছা সিটি ভার্সেস টি কীরকম হবে, আমি এক্ষুনি দেখালাম যে রিলেশনটা হচ্ছে সিটি সমান হচ্ছে C0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এটা যদি হয় তাহলে এর গ্রাফ হবে এই ধরনের, গ্রাফ হচ্ছে ওটার ভালো, এই ভ্যালুটা এটা ইন্টারসেপ্ট হচ্ছে C0 আর স্লোপ হচ্ছে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টি, এটা রেসপেক্টে এ করবে যেটা আসবে সেটি, বুঝা গেল। তাহলে এই হলো গ্রাফ। গ্রাফের ক্ষেত্রে মানে তাহলে 5টা গ্রাফ তোমাকে মনে রাখতে হচ্ছে, এটা ln সিটি বাই টি, এটা স্ট্রেট লাইন কেন হলো বুঝতে পেরেছো, মাইনাস এদিকে নিচের দিকে হলো, স্লোপ যেহেতু মাইনাস রয়েছে তাহলে স্লোপ কী হবে, নেগেটিভে যাবে, তাহলে স্লোপ নেগেটিভ হলো, স্লোপটা কী রয়েছে কে, আর ইন্টারসেপ্ট আছে লগ নিলে সিমিলার কেস, সিমিলার ফার্স্ট অর্ডার এক্স এখানে ডিপেন্ড করে না, তাই এটা স্ট্রেট লাইন, হাফ টি হাফ ডিপেন্ড করে না। এটার ক্ষেত্রে তোমার হচ্ছে যেহেতু কোনো এ ভ্যালু নেই তার জন্য কি হচ্ছে এর মূলবিন্দুগামী সরলরেখা, আর এটার ক্ষেত্রে ফাংশনাল করতে হবে, এটা তোমাকে ডেরিভেটিভ করে যেটা আসবে সেটাই স্লোপ আসবে, বোঝা গেল। এই হচ্ছে আমার টোটাল ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে গ্রাফ। নেক্সট আচ্ছা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে তাহলে কিছু কোশ্চেন দেখা যাক, দেখো। আচ্ছা আরেকটা আমি তোমাদেরকে মানে ফর্মুলা বলে রাখি, এক্ষেত্রে মনে রাখবে যে অনেক ক্ষেত্রে তোমার পার্সেন্টেজ, এই যে আমি এখানে করলাম, এখানে যে আমি করলাম টি 75%, টি 90%, টি 99 এই পার্সেন্টেজগুলো বললাম, এগুলো যদি দেয়া থাকে, যদি সাপোজ 42%, 40%, 55% চাইলো, তাহলে সেক্ষেত্রে যেটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে কে ইন্টু টি এক্স পার্সেন্ট, কে ইন্টু টি এক্স পার্সেন্ট মানছে ln 100 ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স। সাপোজ তোমাকে 40% চাইলো, তাহলে এখানে টি 40% আর 100 মাইনাস এখানে 40% দিয়ে দেবে, দুটো জায়গাতেই 40%, মানে এটা 40% বসালেই পুরো আনসার চলে আসবে তোমার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আরেকটা ফর্মুলা, তোমাকে এটা মনে রাখতে হবে। নেক্সট আচ্ছা এই কোশ্চেনটা তাহলে করে নেওয়া যাক। ফর দ্য ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট ডিক্রিজেস ফ্রম কিছু 0.8 মোলার থেকে 0.4 মোলার, আর দ্য টাইম টেকেন ফর দ্য কনসেন্ট্রেশন চেঞ্জেস ফ্রম 0.1 থেকে। আচ্ছা মানে তোমাকে কোশ্চেনটা বলেছে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশানে কনসেন্ট্রেশন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন 0.8 মোলার থেকে 0.4 মোলার হচ্ছে। এবার বলছে তাহলে মানে কত টাইম লাগবে 0.1 মোলার থেকে 0.025 হওয়ার জন্য। আচ্ছা এই ধরনের কোশ্চেন করার সময় তুমি এমনি ফর্মুলা পুট করে, এই যে আমি এক্ষুনি বললাম কে ইন্টু টি এক্স পার্সেন্ট টু দি পাওয়ার ln 100 ডিভাইড বাই 100 মাইনাস এক্স, ঠিক আছে। এইখান থেকে তুমি কে এর মান ক্যালকুলেট করে নিতে পারবে, কনসেন্ট্রেশন পুট করে দেবে, দিয়ে তুমি কে হাফ ক্যালকুলেট করে নিতে পারবে, বা এটাতে বা আরও যে তোমার এই ফর্মুলা রয়েছে এই ফর্মুলাতেও তুমি পুট করে ক্যালকুলেট করে নিতে পারবে যে ln সিটি সমান হচ্ছে ln C0 মাইনাস কেটি, এই ফর্মুলা থেকেও তুমি পুট করে আগে প্রথমে এখান থেকে তুমি কে এর মান পেয়ে যাবে, কে এর মান পেয়ে গেলে তারপর তুমি এখানে পুট করে এখান থেকে তো ফার্স্ট হচ্ছে ক্যালকুলেট, কে ক্যালকুলেট, তারপর কে ক্যালকুলেট হয়ে গেলে সেখান থেকে তুমি টাইম ক্যালকুলেট করে নিতে পারবে। এই হলো একটা প্রসেস, কিন্তু আমি এত ঝামেলা এত বড় বড় ক্যালকুলেশনে যাব না,
আমি সিম্পল প্রসেসে যাব। আমি দেখো, আমি তোমাদেরকে কীভাবে বলছি যে 0.8 মোলার থেকে যদি সে 0.4 মোলার হয়, মানে কি অর্ধেক হলো, তাহলে 0.4-এর অর্ধেক এটাই মানে কি, মানে আমি বলছি 0.8 ডিভাইড বাই 2 এটা, মানে 0.8-এর অর্ধেক এটা। তাহলে এর জন্য যে টাইমটা লেগেছে সেটাই হচ্ছে টি হাফ, আর সেটাই সমান কত বলা রয়েছে, কত মিনিট টাইম লেগেছে তোমার, আচ্ছা এখানে একটা টাইম দেওয়া রয়েছে, এখানে ইন 15 মিনিট, ঠিক আছে। কোশ্চেনটা একটু ভুল রয়েছে, এটা 15 মিনিটে হয়েছে, বুঝা গেল, এটা 15 মিনিটে হয়েছে। তাহলে ধরো আমি যদি 0.1 মোলার থেকে আমি একটা টি হাফ দিই, তাহলে কত আসবে, 0.05 মোলার। আমি যদি আর একটা টি হাফ দিয়ে দিই, মানে এখানে 15 মিনিট দিলাম, আর এখানে টি হাফ আরেকটা দেবো, মানে 15 মিনিট দেবো, তাহলে কি থাকবে, এটা বলতে হবে 0.025 হয়ে যাবে। এ দেখো, তাহলে কি এলো দেখো, যে আমি 0.1 থেকে আমার 0.05 হতে টোটাল টাইম যেটা লাগলো সমান হচ্ছে 2t², আর এটাই সমান হচ্ছে আমার কি বলা আছে, যে 15 + 15 সমান হচ্ছে আমার 30 মিনিট। বোঝা গেল যে আমার 30 মিনিট কীভাবে, তাহলে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারছো, এখানে এত সমস্যা হচ্ছে না। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে বলেছে ইন দ্য ইকুয়েশন কেটি ইকুয়ালস টু C0 মানে C0, তাহলে কার্ভটা কীরকম হবে, এ তো কার্ভ তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, কি ln C2 ভার্সাস টি, মানে এটা দেয়া রয়েছে ln C0 মাইনাস ln CT, এটা সমান কি আছে, কেটি দেওয়া রয়েছে, আর এটাকে অ্যারেঞ্জ করে লিখলে ln CT সমান ln C0 মাইনাস হচ্ছে কেটি। এটা ভার্সাস এটা আমি তো এক্ষুনি ড্র করলাম, এটা যদি এই ধরনের স্ট্রেট লাইন হয় আর এটা এখান থেকে যদি এটা হয়, তাহলে আমার কি হচ্ছে, মাইনাস রয়েছে মানে নিচের দিকে যাবে, এটা এই ধরনের একটা রিঅ্যাকশন হবে, স্লোপ হবে। তাহলে এই ক্ষেত্রে আমার ln CT এটা, ln CT এটা, আর এটা কি হচ্ছে, ইন্টারসেক্টটা হচ্ছে ln C0, আর তোমার হচ্ছে স্লোপ হয়ে যাচ্ছে, স্লোপ সমান হচ্ছে মাইনাস কে, তাহলে এটা হচ্ছে আনসার। আচ্ছা নেক্সট কি বলেছে, নেক্সটে কি বলেছে তোমার, আচ্ছা কি বলেছে দেখো, যে এ থেকে 2b + c হচ্ছে ইনিশিয়াল প্রেসার দেওয়া রয়েছে, পার্সিয়াল প্রেসার দেওয়া, মানে প্রেসার আফটার টাইম টি দেওয়া রয়েছে, তো আমাকে কে এর এটা লিখতে হবে। আচ্ছা আমরা একটা জিনিস বলে রাখি, যে অ্যাকুয়াসের ক্ষেত্রে, অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে আমরা কি হচ্ছে কনসেন্ট্রেশনটা আমরা ইউজ করি, কনসেন্ট্রেশন ইউজ করি। গ্যাসের ক্ষেত্রে আমরা কি করি, পার্সিয়াল প্রেসার, তাই তো, পার্সিয়াল প্রেসার আমরা ইউজ করি। তাহলে সেক্ষেত্রে যদি হয়, আমার রিয়েকশান এটা বলে দিয়েছে 2b + c, আচ্ছা টাইম ইকুয়ালস টু 0-তে, মানে t ইকুয়ালস টু 0-তে আমার এটা সাপোজ ছিল, ইনিশিয়াল 0 ছিল, পিআই ছিল, আর এখানে এটা 0 ছিল। আবার পিটিতে যে আমার হয়েছে যে পিআইটা কমে গেছে, সাপোজ পিএক্স পরিমাণে হয়েছে, আর এদিকে তাহলে কি হচ্ছে, এটা পিএক্স হয়েছে আর এটা 2px, মানে এটা পিএক্স পরিমাণ প্রেসার দিচ্ছে সিটা, আর সেই রেসপেক্টে দুটো বি রয়েছে বলে তাহলে 2px পরিমাণে দিচ্ছে, আর তাহলে এখানে যে প্রেসারটা ছিল সেটা এখন কমে গেছে, তাহলে টোটাল প্রেসার পিটি সমান কি যাচ্ছে, যে পিআই মাইনাস পিএক্স এটার প্রেসার, এ এর প্রেসার, প্লাস হচ্ছে বি + সি এর প্রেসার 2px প্লাস পিএক্স, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, তাহলে কি থাকছে, পিআই + 2px, তাহলে পিএক্স কি থাকছে,
px1 হচ্ছে pt মাইনাস pi ডিভাইডেড বাই 2, রাইট? এটা যদি হয় তাহলে আমি এখন যে ফর্মুলাটা জানি আমাদের, যে kt সমান হচ্ছে ln, আমরা যে ফর্মুলা a মাইনাস a মাইনাস x, এক্ষেত্রে পিআই ইনিশিয়াল কনসেন্ট্রেশন মাইনাস হচ্ছে পিআই মাইনাস পিএক্স, আর পিএক্স এর ভ্যালু আমরা জানি, আমরা এটাতে পুট করব, ঠিক আছে? এই ফর্মুলাতে সমান হচ্ছে ln পিআই, পিআই মাইনাস এখানে পিটি মাইনাস পিআই ডিভাইডেড বাই 2, এই ভ্যালুটা আমি পুট করে দেবো। এটা যদি আমি ক্যালকুলেশন করি সেটা গিয়ে দাঁড়াবে যে ln 2pi ডিভাইডেড বাই, এখানে থাকবে 2pi মাইনাস পিটি মাইনাস হচ্ছে পিআই, তাহলে এখান থেকে একটা বাদ চলে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি এখানে ফ্রেশ করে লিখছি যে কেটি সমান দাঁড়াচ্ছে যে ln pi ডিভাইডেড বাই পিআই মাইনাস পিটি। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রেসারের টার্ম, প্রেসারের হচ্ছে ইন টার্ম অফ প্রেসার, প্রেসারে আমি এটাকে লিখতে পারি, এটাই আমাদের আনসার। এটা আমি কেন দিলাম, এটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে এসেছিল, এটা যেটা নিটের পরীক্ষার কোশ্চেন, তা আমরা এইভাবে করো, প্রেসার টার্ম বলা থাকলে আমাদের এইভাবে এটা সলিউশন করতে হবে, বুঝা গেল? নেক্সট, আচ্ছা nth অর্ডারের রিঅ্যাকশন। আচ্ছা nth অর্ডারের ক্ষেত্রে তাহলে কিভাবে আমি করব, আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে যে কেটি সমান, তোমার মনে রাখতে হবে C01 মাইনাস n, এটা হচ্ছে n মানে হচ্ছে অর্ডার, nth অর্ডারের রিঅ্যাকশন মাইনাস সিটি 1 মাইনাস n, 1 মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস n, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে এ নট ইকুয়াল টু 1, এটা কখনোই 1 হবে না, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, বাকি সমস্ত অর্ডারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তাহলে nth অর্ডারের রিঅ্যাকশন কেটি ইন্টু C01 মাইনাস n মাইনাস সিটি ইন্টু 1 মাইনাস n, 1 আর ডিভাইডেড বাই টোটাল ডিভাইডেড বাই 1 মাইনাস n, তাহলে বোঝা গেল। এবার আমি যদি এটা অ্যাপ্লাই করি ফর জিরো অর্ডার রিঅ্যাকশন, জিরো অর্ডার রিঅ্যাকশন, তাহলে জিরো অর্ডারের রিঅ্যাকশনের জন্য আমি যদি অ্যাপ্লাই করি তাহলে সিটি সমান কি দাঁড়াচ্ছে, এটা এখানে বসালে জিরো পুট করবে, তাহলে যদি জিরো পুট করবে সি জিরো থেকে যাবে, এখানেও সিটি থাকবে, তাহলে জিরো থাকবে আর নিচে 1 হয়ে যাবে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে যেটা আমার দাঁড়াবে সিটি সমান দাঁড়াবে সি জিরো মাইনাস হচ্ছে তোমার হচ্ছে মাইনাস কেটি, বুঝা গেল? তাহলে সি জিরো সিটি। আচ্ছা 2 নম্বর যেটা আসি, 2 নম্বর যেটা আমার টি হাফ, টি 50%, টি হাফ আর টি 50% সমান আসবে, দেখবে যখন তুমি এটাতে যখন টি হাফ মানে সি জিরো বাই 2 করবে, এটা আসবে এই ধরনের সি জিরো বাই 2k হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা থেকে আমি একটা জিনিস কনক্লুড করতে পারি যে টি হাফ প্রপোর্শনাল টু সি জিরো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে বোঝা গেল যে টি হাফটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। 3 নম্বর যেটা আছে টি 75%, টি 75%, এটা করলে দেখবে 1.5 টাইম হয়ে যাবে টি হাফের, বোঝা গেল? আচ্ছা নেক্সট যদি আমি করি ফর সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমি যদি এটা এখানে যদি আমি 2 পুট করি, তাহলে তুমি দেখতে পাবে 1 বাই সিটি সমান হবে কেটি প্লাস 1 বাই সি জিরো, বোঝা গেল? আর 2 নম্বর তুমি এক সিমিলার ভাবে টি হাফ ক্যালকুলেট করতে পারবে, মানে যেটা দাঁড়াবে এখানে সিটির জায়গায় সি জিরো বাই 2 পুট করবে, তাহলে সেটা দেখবে যে 1 বাই কে সি জিরো হয়ে যাবে, মানে আমি বলতে চাইছি যে টি হাফ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ সি জিরো,
ঠিক আছে, বা ডাইরেক্টলি প্রপোর্শনাল 1/c উইথ 1/c0। 3 নম্বর যেটা হবে যে T75%, T75% হবে 3 ইন্টু T50%, মানে T হাফ। বোঝা গেল? এই কটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি 1 নম্বর এখান থেকে নোট আমি যেটা তোমাদের মনে রাখতে বলবো, যেটা সমস্ত পরীক্ষায় আসবে, যে 1 নম্বর নোটে তোমরা মনে রাখবে যে ফর জিরো অর্ডার রিঅ্যাকশানের ক্ষেত্রে তোমার হচ্ছে জিরো অর্ডার টি হাফটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু C0। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে তোমাদের কি দাঁড়াবে, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ C0। আর হচ্ছে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি দাঁড়াবে তোমার হচ্ছে টি হাফ বা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য 1/C0। তাহলে বোঝা গেল যে জিরো অর্ডারের ক্ষেত্রে এটা, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এটা, আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে এটা। এই তিনটে জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যাতে গুলিয়ে না যায়, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো যে T70%, বা জিরো অর্ডার রিঅ্যাকশন, জিরো অর্ডার, আচ্ছা এটা মনে রাখার জন্য একটা ফর্মুলা বলি তোমাদেরকে, যদি তোমরা এটা মনে রাখতে পারো যে টি হাফ প্রপোর্শনাল টু C0⁻1 - n। তুমি যদি এটা মনে রাখো, এই ট্রিকটা, এই ফর্মুলাটা যদি মনে রাখো, তাহলে দেখবে তোমার কোনো অসুবিধাই হবে না। বুঝে গেল? এই ফর্মুলাটা মনে রাখলে তুমি ইজিলি সব কোনটার সাথে ডাইরেক্ট, কোনটা ইনভার্স, এখান থেকে তুমি বুঝবে। আচ্ছা T75 যেটা বলছিলাম যে জিরো অর্ডারের ক্ষেত্রে, তাহলে জিরো অর্ডারের ক্ষেত্রে টি টি জিরো অর্ডারের ক্ষেত্রে T75% কি হচ্ছে, ডবল হয়। জিরো অর্ডারের ক্ষেত্রে ডবল না, 1 মিনিট, 1.5%, 1.5 অফ T50%। ওকে, ফর যদি আমি করি ফার্স্ট অর্ডার, আমরা T75% কি ছিল, ডবল ছিল, ডবল ইন্টু T50%। আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে T75% 3 গুণ। বোঝা গেল? যে তাহলে কি ব্যাপার হচ্ছে যে টি হাফটা, দুটো নোট আমাদের মনে রাখতে হবে, দুটো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে স্টার মার্ক, এটা হচ্ছে কারণ জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে, মানে টি হাফটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ডাইরেক্টলি প্রপোর্শনাল, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টি হাফটা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে। জিরো অর্ডারের ক্ষেত্রে T75% হচ্ছে 1.5 মানে 5 টাইমস, আর 75% হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য ডবল, আর সেকেন্ড অর্ডারের জন্য ট্রিপল। বোঝা গেল? আচ্ছা নেক্সট, আচ্ছা এখান থেকে আমাদের কিছু গ্রাফ, আগে যে এগুলো নিলাম ওখান থেকে কিছু আমরা গ্রাফ করে নেব, ড্র করে নেব। আচ্ছা ফর যদি আমি জিরো অর্ডারের ক্ষেত্রে নেই যে সিটি ভার্সেস টি, তোমরা এক্ষুনি রিলেশনটা দেখলে যে এটা থাকবে, এটা এখানে এটা কারণ, এটা এভাবে আসার কারণ কি, যে সিটি সমান কি দাঁড়ালো, যে C0 - KT দাঁড়ালো। তাহলে ইন্টারসেক্ট যেটা রয়েছে এটা হচ্ছে C0, আর স্লোপ হচ্ছে -K। বুঝা গেল? আচ্ছা টি হাফ আর C0 এটা কি হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, হচ্ছে এটা এই ধরনের। তাহলে এই ক্ষেত্রে এটা কেন হলো, এটা টি হাফ সমান হচ্ছে C0/2K।
আগে রিয়েকশনটা দেখলেই বুঝতে পারছি 0/2 তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট তোমার হচ্ছে আর ভার্সেস কনসেন্ট্রেশন। তাহলে এটা তো জিরো অর্ডার রিয়েকশন, মানে কারোর উপর ডিপেন্ড করে না, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে স্ট্রেট লাইন। বুঝেছ? তাহলে এটা স্ট্রেট লাইন। এটা ইকুয়ালস টু তোমার শুধু কে হবে, ইন্টারসেক্টর ইকুয়ালস টু কে, এটা হচ্ছে কে। তাহলে বোঝা গেল তাহলে কোনটার ক্ষেত্রে কিরকম ভাবে দাঁড়ালো। নেক্সট, আচ্ছা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি দাঁড়িয়েছিল, এখানে কি রিলেশন ছিল তোমার, এক মিনিট, এক নম্বরের ক্ষেত্রে কিরকম রিলেশন ছিল, 1/CT সমান ছিল 1/C0 মাইনাস কেটি প্লাস কেটি ছিল। এক্ষেত্রে তোমার হচ্ছে তাহলে গ্রাফটা কিরকম আসবে তোমার, এই ধর এক মিনিট, এটা গ্রাফটা আসবে এই ধরনের গ্রাফ। তাহলে এই স্লোপ হয়ে যাবে সমান কে, আর ইন্টারসেক্ট হয়ে যাবে 1/C0। বোঝা গেল। নেক্সট টি হাফ কি রয়েছে, যে টি হাফ সমান কি জানি আমরা, যে 1/K ইন্টু C0 ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এটা যদি হয় এর ক্ষেত্রেও আমার 1/C0 এ রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে এই মূলবিন্দু অংশটা, এর ক্ষেত্রে স্লোপ হবে কি আছে, স্লোপ হবে সমান 1/K। ওকে, আচ্ছা আর যদি কনসেন্ট্রেশন করতে চাও তাহলে এই ক্ষেত্রে দেখবে এটা কনসেন্ট্রেশনের স্কোয়ার হবে, এটাও তোমার দাঁড়াবে, এটা মানে কি আর ইকুয়ালস টু কে ইন্টু এ স্কোয়ার, মানে কনসেন্ট্রেশনের স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে, সেক্ষেত্রে এটা এইরকম একটা স্ট্রেট লাইন দাঁড়াবে, যার হচ্ছে স্লোপটা হয়ে যাবে কে। বোঝা গেল? এইভাবে তোমরা গ্রাফগুলো করে নিতে পারবে। নেক্সট টপিকে আসি। আচ্ছা নেক্সট টপিকে আসার আগে কিছু প্রবলেম করে নিই। দেখো ফর জিরো অর্ডার রিয়েকশন কি হচ্ছে, আর ইকুয়ালস টু 0.1 মোল পার সেকেন্ড ইনভার্স, ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট আফটার 10 সেকেন্ড ইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইজ 1 মোলার। তাহলে একটা জিরো অর্ডার রিয়েকশন বলা রয়েছে, তার তোমার হচ্ছে রেটটা বলে দেওয়া রয়েছে, মোল পার সেকেন্ড ইনভার্সের রেট বলে দেওয়া রয়েছে। আচ্ছা এটা আর না, এটা এক মিনিট, এটা হচ্ছে কে হবে, হ্যাঁ এটা কে বলা রয়েছে, মোল পার সেকেন্ড, ফাইন্ড দ্য তোমার ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট আফটার 10 সেকেন্ড। তাহলে আমরা কি জানি, আমরা জানি সিটি সমান জিরো অর্ডার রিয়েকশন, সিটি সমান C0 মাইনাস কেটি ছিল আমাদের ফর্মুলা। তাহলে সেক্ষেত্রে আমি কি বললাম, কে তোমার C0 কত রয়েছে 1 মাইনাস হচ্ছে কে কত 0.01 ইন্টু কি রয়েছে টি আমার কত 10 সেকেন্ড, 10 ফুট করে দেবো। তাহলে এটা আসবে দেখবে 1.0.1 মানে হচ্ছে 0.9, এটাই হচ্ছে এত মোলার। বুঝা গেল? এটাই হচ্ছে আমাদের আনসার। নেক্সট, আচ্ছা এই স্লোপটা থেকে কি আমাদের কি কি দেখতে বলেছে, কি বলে সেকেন্ড অর্ডার রিয়েকশন একটা বলে দেওয়া রয়েছে, আর এই C0 আর কি ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা তার আগে আমরা সেকেন্ড অর্ডার রিয়েকশনে আমি রিয়েকশনটা লিখে নেব যে সিটি সমান হচ্ছে 1/C0 প্লাস কেটি হয়। তাহলে এর যে স্লোপ হচ্ছে কে, আর সেটাই কি বলা রয়েছে 1/100। তাহলে কি আমি পেয়ে গেলাম। আচ্ছা এর ইন্টারসেক্টটা কি হচ্ছে, ইন্টারসেক্ট এটা C0, তাহলে ইন্টারসেক্ট ইকুয়ালস টু 1/C0, এটা কত বলা আছে 0.5,
মানে 5/10 দ্যাট ইজ হাফ, তাহলে C0 সমান হবে 2। বোঝা গেল? তাহলে আনসার এসে গেল। তাহলে C0 আমার কে ক্যালকুলেশন হয়ে গেল। বোঝা গেল? এভাবে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে, খুব ভেরি ইজি। এর পরের টপিক হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট অ্যান্ড রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, রেট কি হচ্ছে আমি বলেছি যে কীভাবে ডিপেন্ড করে। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে, যে আমরা প্রতি 10 ডিগ্রি যখন টেম্পারেচার বাড়াবো তার রেটটা ডিপেন্ড করে কীভাবে, সেটা আমি দেখো একটা রিলেশন রয়েছে, সেটা থেকে আমরা ক্যালকুলেট করতে পারি যে রেট ডিপেন্ড অন কি। আমার যদি এটা 10 ডিগ্রি রেট হয় আর R=T হয় এটা, আর এটা থেকে মানে 10 ডিগ্রি যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে সেটা এইভাবে ডিপেন্ড করে μ⁴ Δt/10। জেনারেলি মিউটা কি এখানে রয়েছে, আচ্ছা আমি একটা প্রতিটা টার্ম বলে দিই। এখানে কি রয়েছে, RT সমান হচ্ছে রেট অ্যাট টেম্পারেচার হচ্ছে T ডিগ্রি, মানে T। আচ্ছা, আর T+10 হচ্ছে রেট অ্যাট টেম্পারেচার T+10। ওকে, আর মিউ হচ্ছে টেম্পারেচার কোফিসিয়েন্ট, এটার ভ্যালু জেনারেলি 2 থেকে 3 হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 2, মোস্টলি ইউজ। এই একটা তোমাকে রিলেশন মনে রাখতে হবে। তাহলে এটা হবে 2⁴ΔT/10। বোঝা গেল? তাহলে এখান থেকেই আমরা এটা ক্যালকুলেশন করতে। আমি একটা ম্যাথ বলছি, দেখো এই রিলেশনের উপর, যেখান থেকে তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। আচ্ছা, বলেছে ইফ টেম্পারেচার কোফিসিয়েন্ট ইজ, মানে তাহলে আমাদের যে একটু পড়ে নিই, টেম্পারেচার কোফিসিয়েন্ট কত রয়েছে, টেম্পারেচার কোফিসিয়েন্ট বলা মানে মিউ সমান 2 বলা রয়েছে। the rate of the reaction at 60 ডিগ্রি সেন্টিগ্রেড, আর if at, আচ্ছা বলেছে তার রেশিও, তাহলে রেশিও ক্যালকুলেট করতে বলেছে 60 ডিগ্রি আর 10 ডিগ্রির রেশিও, 20 ডিগ্রি 60 ডিগ্রি আর 20 ডিগ্রি রেশিও কী হবে সেটা আমাকে দেখতে বলেছে। তাহলে সেটা যদি হয় তাহলে 60 ডিগ্রি আর 20 মানে রেট অফ দ্য রেশিও, না রেট অফ দ্য রিঅ্যাকশন অ্যাট 60 ডিগ্রি আর 20 ডিগ্রিতে রেশিও কী রয়েছে। তাহলে দেখো রেট টেম্পারেচার টি, টেম্পারেচার 60 ডিগ্রি ডিভাইড বাই রেট অ্যাট 20 ডিগ্রি, এটা সমান কি হচ্ছে 2⁴ মানে কি ডেল্টা টি এখানে কত রয়েছে, মানে 60 - 20 ডিভাইড বাই 10। এটা যখন করবে 2 × 40/10 মানে 2⁴ মানে 16। তাহলে এই রেশিওটা হচ্ছে এটা। বোঝা গেল? বা আমি যদি বলি কি টি মানে R60 ডিগ্রি সমান হচ্ছে 16 × R20। বোঝা গেল? এই হচ্ছে, এইভাবে আমরা ড্র করতে পারি। নেক্সট, এখানে কোশ্চেনটা একটু ক্লিয়ার নেই, এটা ক্লিয়ার করে টেম্পারেচার কোফিসিয়েন্ট 2 হয় আর রেট অফ দ্য রিঅ্যাকশন at 60 ডিগ্রি and at 20 ডিগ্রি what will be the ratio। বোঝা গেল যে the rate of the reaction at 60 ডিগ্রি and at 20 ডিগ্রি রেশিও। ওকে, নেক্সট। আচ্ছা, এরপর খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, ঠিক আছে।
যেটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশনটা কি, ঠিক আছে, এর টার্মগুলো কি রয়েছে, এটার ক্ষেত্রে এর গ্রাফ কি হয়, এনার্জি ডায়াগ্রাম কি হয়, এর এনার্জি প্রোফাইলগুলো কীভাবে ভ্যারি করে এক্সোথার্মিকের জন্য, এন্ডোথার্মিকের জন্য, সেগুলো আমাকে দেখতে হবে। এক এক করে খুব একদম সুন্দরভাবে বুঝিয়ে বলবো, তোমরা দেখতে থাকো। কি রয়েছে দেখো, যে আরহেনিয়াস ইকুয়েশন সমান হচ্ছে কে ইকুয়ালস টু, আমাদের মনে রাখতে হবে, এ ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। ঠিক আছে, টার্মগুলো কি কি রয়েছে আমি বলছি এক এক করে। কে সমান রয়েছে রেট কনস্ট্যান্ট, এ রয়েছে আমার আরহেনিয়াস কনস্ট্যান্ট, আরহেনিয়াস কনস্ট্যান্ট, और এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ই এর কি রয়েছে, অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি, মানে অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলে এটা আমি একটু বলে দিই। দা এনার্জি required to convert reactant মানে বিক্রিয়ক into activated complex, মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হতে যে পরিমাণ আমার এনার্জি লাগে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, ইয়ে হয়ে গেল। আচ্ছা, আর আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট। আচ্ছা, এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে 2 হবে ফর যখন ইউনিট থাকবে ক্যালোরি, মানে টেম্পারেচারটা যখন ক্যালোরিতে থাকবে, আর তোমার হচ্ছে ফর 8.3 যখন হচ্ছে ফর জুলে থাকবে। বোঝা গেল? জুলে থাকলে আমরা এটা নেব। আচ্ছা, এখান থেকে এটাকে তুমি যদি K1 K2 দিয়ে ডিনোট করো, তাহলে সেক্ষেত্রে দেখবে আমরা যে রিলেশনটা আসবে সেটা আমাদের মনে রাখতে হবে। ln K2 বাই K1 সমান আসবে এ বাই আর, আর ডিভাইড বাই 1 মাইনাস T1, নিচের যে T1 K1 থাকবে তার T1টা মাইনাস 1 বাই T2। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে লগের টার্মে লেখো K2 ডিভাইডেড বাই K1, এখানে ইএ বাই, এখানে তোমাকে যেটা দিতে হবে এখানে হবে 2.3 আর T1 এটা পরে আসবে মাইনাস 1 বাই T2। বোঝা গেল? এই ফর্মুলাটা আরএনএস ইকুয়েশন করার সময় এই দুটো ফর্মুলা তোমাদেরকে মনে রাখবে। একটা কে ইকুয়ালস টু এ টু দি এ ইন্টু ই টু দি পাওয়ার ইএ বাই আর টি, আর ln K2 বাই K1 সমান ইএ বাই আর, আর এই যে 1 বাই T1 আর মাইনাস 1 বাই T2। বুঝা গেল? এবার দেখো, এবার এনার্জি প্রোফাইল এর হচ্ছে আমি দুটো এখান থেকে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করতে হবে, একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য, একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য। এবার দেখো, ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন যদি আমি ধরি, এক্সোথার্মিক রিঅ্যাকশন তার ক্ষেত্রে যদি আমি গ্রাফ প্লট করি, এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা আমি যদি ড্র করি, তাহলে দেখবে তাহলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আমি যদি ড্র করি, তাহলে এই ক্ষেত্রে দেখো এই হচ্ছে রিঅ্যাকটেন্ট আর এই হচ্ছে প্রোডাক্ট। এক্সোথার্মিক মানে কি? এক্সোথার্মিক মানে হচ্ছে টেম্পারেচার রিলিজ করবে, মানে কি, মানে প্রোডাক্টটা যেটা হচ্ছে প্রোডাক্টটার হচ্ছে মানে এনার্জি অনেক কম, রিঅ্যাকটেন্টের এনার্জি অনেক বেশি। কি আছে? যার জন্য কি হচ্ছে এখান থেকে এই যে তোমার ধরো এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি থাকে, এনার্জি, আর এটা হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট, মানে কতটা টাইম লেগেছে, রিঅ্যাকশন কোঅর্ডিনেট। রিঅ্যাকশন কোঅর্ডিনেট যদি হয় এটা, তাহলে এইভাবে হবে। এখান থেকে এই যে ভ্যালুটা, এখানে একটা ডট ডট দিয়ে দেখিয়ে দিই, ধরো এই ভ্যালুটা, এই ভ্যালুটা
এই ভ্যালুটা, আর তোমাকে জানতে হবে এইটা, আরো জানতে হবে। দেখো এক এক করে এবার আসছি। তোমার হচ্ছে এই যে তোমার এটা ঠিক আছে, এখান থেকে এই এনার্জি, তাহলে আমি কি করলাম, এটা হচ্ছে আমার এটা হচ্ছে রিয়েক্ট্যান্ট আর এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে 1 নম্বর পয়েন্টে আমি যেটা এখান থেকে লিখতে পারবো যে হচ্ছে রিয়েক্ট্যান্ট, এনার্জি অফ রিয়েক্ট্যান্ট greater than energy of product। ওকে, রিয়েক্ট্যান্টের এনার্জি বেশি। আচ্ছা আচ্ছা, এখানে রিয়েকশানে এখানে আমাদের একটা মনে রাখতে হবে যে এটা রিয়েক্ট্যান্ট প্রোডাক্ট, এটা একটা ব্যালেন্স অবস্থায় থাকে, ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে। এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়েকশন আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়েকশন। তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে এটা অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিয়েকশন। আর এটা যেটা রয়েছে, তাহলে আমি এখানে বলি 2 নম্বর পয়েন্টে যে ইএ সমান হচ্ছে ইএ মানে অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিয়েকশন। 3 নম্বর পয়েন্টে যেটা আসবে সেটা হচ্ছে এটা অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। এটা তাহলে কি হচ্ছে ইএ বি সমান হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। আর এই যে ভ্যালুটা হচ্ছে ইটিএইচ, ইটিএইচ মানে হচ্ছে ইটিএইচ হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, থ্রেশহোল্ড এনার্জি। ওকে, তাহলে দেখো এই যে টোটাল এই এটা, তাহলে এক্ষেত্রে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে তোমার ডেল্টা এইচ সমান হবে কি তোমার যে অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিয়েকশন মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। এক্ষেত্রে কোনটা বড়? এক্ষেত্রে দেখো যেহেতু আমাদের ইএ ফরওয়ার্ড লেস দেন এটা, কোনটা বড়? ইয়ে ব্যাকওয়ার্ডটা বড়, এইটা তো বড়, এটা অনেক বড়, এটা ছোট। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে সাইনটা ভুল, এটা বড়, তাহলে এটা হয়, তাহলে এই জন্য এটা নেগেটিভ হয়। তাহলে বোঝা গেল যে ফর এক্সোথার্মিক রিয়েকশনের জন্য ডেল্টা এইচ নেগেটিভ ইম্পর্টেন্ট। কেন হয় বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা কি আসছি এন্ডোথার্মিক। এন্ডোথার্মিকের জন্য আবার যদি তুমি ড্র করো, তাহলে এন্ডোথার্মিকের জন্য আবার ঠিক উল্টো হয়। তাহলে প্রোডাক্ট, এটা রিয়েক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর এটা হচ্ছে রিয়েকশন কোঅর্ডিনেট, এটা রিয়েকশন কোঅর্ডিনেট। তাহলে দেখো এইটা হচ্ছে ফরওয়ার্ড রিয়েকশনের অ্যাক্টিভেশন এনার্জি,
এটা হচ্ছে টোটাল অ্যাক্টিভেশন এনার্জি, আর এটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি। সেটা যদি হয় তাহলে প্রোডাক্ট ইকুইলিব্রেট করছে রিঅ্যাকট্যান্টের সাথে, এটা ফরওয়ার্ড আর এটা ব্যাকওয়ার্ড। তাহলে এক্ষেত্রে দেখো এটা কি হচ্ছে, ইয়ে অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড, আর এটা হচ্ছে এটা পুরোটা ই করে দিই, থ্রেশহোল্ড করে দিই। এটা 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 হচ্ছে টিএইচ, এটা থ্রেশহোল্ড, আর এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড। এই ক্ষেত্রে তুমি ভালো করে দেখো যে ডেল্টা এই সমান যদি আমি ইএ অফ ফরওয়ার্ড মাইনাস ইএ অফ ব্যাকওয়ার্ড করি, তাহলে এই ক্ষেত্রে তুমি নোটিস করলে দেখতে পাবে যে ইএ অফ ফরওয়ার্ড এটা বড়, ইএ ফরওয়ার্ড গ্রেটার দেন ইএ অফ ব্যাকওয়ার্ড এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি মানে ফরওয়ার্ডের বেশি আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ। তাহলে এন্ডোথার্মিকের জন্য কি হচ্ছে, ডেল্টা এই সবসময় হচ্ছে পজিটিভ হবে। বোঝা গেল, এটা পরীক্ষায় আসে, এটা পজিটিভ হবে। আর এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে রিঅ্যাকট্যান্ট অ্যাক্টিভেশন ই অফ রিঅ্যাকট্যান্ট গ্রেটার দেন হয় ই এর প্রোডাক্ট। বুঝা গেল, এ হচ্ছে এনার্জি প্রোফাইল। এবার আমি কিছু প্রবলেম দেখে নেবো, ঠিক আছে, যেটা খুবই ইজি পরীক্ষা এসেছে, বারবার বিভিন্ন পরীক্ষা এসেছে, সেই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন মাত্র আমরা করবো। আচ্ছা, বলছে if concentration of the reactant is increased by x, the rate becomes e to the power k by x, k by x আর k x by k, আর ইনিশিয়াল রেটটা বলা হয়েছে k। তাহলে আমি বলেছি যে তোমার হচ্ছে রেট রেটের ইউনিট ইজ ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হয় না। মানে রেটের ইউনিট মানে রেট ইউনিট মানে রেট কখনোই চেঞ্জ হয় না, তাহলে এটা যা ছিল তাই থাকবে, কেই থাকবে, ঠিক আছে। নেক্সট কি বলে রয়েছে যে এ টু দি পাওয়ার মানে এ থেকে এক্স বি হয়েছে। এবার আমাকে এক্স বাই, খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে, এক্স বাই মানে আমার বলা রয়েছে যে এ থেকে ওয়াই বি হয়েছে, তাহলে এক্ষেত্রে আমার যেটা রয়েছে, তাহলে আমি যদি এর রেট অফ রিঅ্যাকশন যদি আমি করি, তাহলে আমাকে যেটা করতে হবে -1 বাই এক্স ডিএ বাই ডিটি ইকুয়ালস টু কি থাকছে +1 বাই ওয়াই ডিবি বাই ডিটি, এটা হয়, ঠিক আছে, এটা হয়। এবার আমার যে গিভেন কি দেওয়া রয়েছে লগ ডিএ বাই ডিটি ইকুয়ালস টু লগ ডিবি বাই ডিটি। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি 0.3 কে আমি কি করতে পারি, কি লিখতে পারি, এটা লিখতে পারি লগ 2। লগ 2 এর ভ্যালু দেখবে যে এটাই হয়, মানে 0.3 সমান হচ্ছে লগ 2। তাহলে এই ক্ষেত্রে লগের নিয়ম অনুসারে লগ তাহলে কি দাঁড়াবে যে তাহলে গুণ হয়ে যাবে দুটো, তাহলে 2 ইন লগ, তাহলে 2 ইন্টু এটা থাকবে মাইনাস ডিবি বাই ডিটি, তাহলে লগ লগ উঠে যাবে, তাহলে ডিএ বাই ডিটি ইকুয়ালস টু 2 ইন্টু এখানে এটা মাইনাস হবে না, এখানে কোশ্চেন একটু ভুল রয়েছে, এটা কোশ্চেনে ভুল রয়েছে, এটা মাইনাস হবে না। আচ্ছা, এটা তাহলে মাইনাস হবে না, ডিবি বাই ডিটি, আর এটা কি করতে পারো
1/2 করতে পারো, এটা dA বাই dt ইন্টু dB বাই dt। তাহলে এখানে আমি 1/1 করতে পারি। তাহলে দেখো x সমান কি আসছে, x সমান আসছে 2। যদি আমি এটা 1 নম্বর আর এটা যদি 2 নম্বর দিই, তাহলে 1 আর 2 কম্পেয়ার করে 1 আর 2 যদি আমি কম্পেয়ার করি, তাহলে x ইকুয়ালস টু দেখবে 2 আসবে আর y ইকুয়ালস টু 1 আসবে। তাহলে বোঝা গেল। এবার যদি আমি x বাই y করি, তাহলে 2/1 সমান হচ্ছে 1। এটাই হচ্ছে আনসার। বোঝা গেল আমরা কিভাবে করলাম। নেক্সট বলছে ফর দ্য রিয়েকশন এ থেকে একটা প্রোডাক্ট হয়েছে, দ্য রেট অফ রিয়েকশন ডাবল হোয়েন দ্য কনসেন্ট্রেশন ইজ ইনক্রিজড বাই 4 টাইমস। এর কনসেন্ট্রেশন রেটটা ডবল হয়ে গেছে যদি কনসেন্ট্রেশনটাকে আমি ডবল করে দিই। মানে আমার যেটা এ বলতে ভরের রিয়েকশন এ থেকে বিতে একটা হয়েছে, তার রেট অফ রিয়েকশন বলেছে যে রেটটা বেড়ে যাবে, ডবল হয়ে যাবে যখন হচ্ছে কনসেন্ট্রেশনটা হচ্ছে 4 গুণ করে দেওয়া আছে। তাহলে কি হয়, রেট সমান আমি কি জানি কে ইন্টু এ, এটা রিয়েকশন। আচ্ছা এর ক্ষেত্রে দেখো এটা 1 নম্বর গেল, এটা হচ্ছে 1 নম্বর। এবার যদি 2 নম্বরের ক্ষেত্রে যদি আর ড্যাশ ধরি বা R1 ধরি, তাহলে কি বলেছে যে 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে রেটটা ডবল হয়েছে, কে ইন্টু কনসেন্ট্রেশনটাকে 4 গুণ করে দিয়েছে, 4a হয়ে গেছে। ওকে, আচ্ছা এটা আমার হচ্ছে রেট তো অর্ডার বলা নেই, তাহলে আমি এক্স ধরে নেব এটা। তাহলে এক্স, তাহলে সেটা যদি হয় 2r সমান কে ইন্টু 4 টু দি পাওয়ার এক্স ইন্টু a টু দি পাওয়ার এক্স। আমি যদি অ্যারেঞ্জ করে লিখি কে ইন্টু a টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x, তাহলে এটা সমান হচ্ছে r, এই ভ্যালুটা সমান r ইন্টু 2 টু দি পাওয়ার x। এই আর আর এই আর কেটে যাবে, তাহলে থাকবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার x। তাহলে x সমান হচ্ছে 1। 1 হবে না, 2x হবে, এটা 2x, 2x। তাহলে আর x ইকুয়ালস টু হাফ। বুঝলে, এই হচ্ছে ফাইন্ড দ্য অর্ডার। তাহলে অর্ডার ইকুয়ালস টু এক্স। অর্ডার আমাকে ক্যালকুলেট করতে বলেছে, অর্ডারটা এক্স ধরেছিলাম, তাহলে এক্স হবে। বোঝা গেল, এইভাবে আমরা সলিউশন করব। আচ্ছা আর এটা কি প্রবলেম রয়েছে দেখা যাক। এটা 4NS ইকুয়েশন থেকে কি বলে রয়েছে, যে রিয়েকশনটা দেওয়া রয়েছে ডেল্টা এইচ দেওয়া রয়েছে, ডেল্টা এইচ সমান আমরা কি জানি ইয়ে ফরওয়ার্ড মাইনাস হচ্ছে ইয়ে ব্যাকওয়ার্ড। এটা যদি হয় আমার কি দেয়া রয়েছে, ইয়ে ফরওয়ার্ড দেয়া রয়েছে, ইয়ে ফরওয়ার্ড কত রয়েছে 57। আচ্ছা ডেল্টা এইচ দেওয়া রয়েছে 54, আর এটা আমাদেরকে না হ্যাঁ এটা আমাকে ইয়ে বিটা ক্যালকুলেট করতে হবে। ইয়ে বিটা মানে ফাইন্ড দ্য ইয়ে মানে ব্যাকওয়ার্ড রিয়েকশনের অ্যাক্টিভেশন এনার্জি বলা রয়েছে, ডেল্টা এইচ বলা রয়েছে, আর ফরওয়ার্ড রিয়েকশনের বলা রয়েছে। তাহলে আমার ব্যাকওয়ার্ড রিয়েকশনটা বের করতে হবে। তাহলে এখান থেকে ইএবি মানে অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন সমান 3। আচ্ছা 3 এটা হচ্ছে কিলো জুল। একটা জিনিস যেহেতু সাইন পজিটিভ, আমরা তাহলে এখান থেকে কি বলতে পারি, তাহলে রিয়েকশন ইজ এন্ডোথার্মিক। বোঝা গেল, এটা হচ্ছে আনসার। তাহলে এখান থেকে তুমি এন্ডোথার্মিকও বলে দিলে, আর হচ্ছে তোমার কত এনার্জি আছে সেটাও বলা গেল আরএনএস কোশ্চেন থেকে। এখান থেকে এই ধরনেরই কোশ্চেন আসে, বিভিন্ন পরীক্ষাতে রিপিটেড কোশ্চেনগুলোই আমি আলোচনা করলাম, ঠিক আছে। আর প্রতিটা আমি ভেঙে ভেঙে বললাম। যদি তোমরা বুঝতে পারো, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, যে কমেন্ট মি। আর থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ারগুলো আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।